অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে ওরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে ওরু, এইটুকুনও তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। ওরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গি মা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলো তো? ওর প্রশ্ন অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যিই তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিওরের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকায় যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমন ভালো আড়ালে ঢাকা কুৎসিত দিকের অভাব নেই। আজ তেমনি একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ, তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোট মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবিচ্ছন্ন জনবাহনহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনের স্টপেজে নেমেছিল ওরু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। ওদের কোনো এক হাইওয়ে থেকে আসা সাঁই সাঁই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বোধ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোরিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগছিল সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দ্বারা বেয়ে বয়ে যায় হিমধারা, ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? অনু কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছোতে শুরু করে। তারপর আর এক সেকেন্ড সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখন ওর পিছে ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাছের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক। তবু হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে। আর দুপায়ে গলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর ৫ আঙ্গুলের ভাঁজে নিজের ৫ আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথে দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখের চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে। আর আজ আবার বাঁচালো। কে এই লোক? কেন এঞ্জেল? কোনো এঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন বা পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা, ক্লিন শেভ করা, পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠটাও তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাঁচকা টানে। এক মুহূর্তে একটা উডেন হাউজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আটসাট বেশ দাঁড়িয়ে আছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে।
আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মনির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্ট হেসে হিসে বলে, হাউ সিনেমাটিক। সেসব কথা ভেবে আবারও একচিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভুরু কুচকে নিজের পা থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো, ঘুমাবো। ওর নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি ওরও। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তারও বেশিও লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই, মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারে আপন বলতে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তার পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? ওর ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরকম স্বভাবের মানুষের জন্যই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ায় এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকালই এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বে হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গতরাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডাটাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আঁধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউচারটারের উপর পা দুলিয়ে বসেছে। বিশাল লম্বা বেনিটাকে হাতে নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে ওরু, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল। ও তখনই বাইরের কলিং বেলটা বাজখায় আওয়াজ তুলে বেজে ওঠে। ওরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার উপর একটা কিছু রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই ওর বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশ কার্ড। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল ওরও। তারপর উইশ কার্ড খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে জেকে স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পড়ে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটাই দৃষ্টি নিক্ষেপ করে ওরু, যেখানে এই মধ্যে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন ওরু পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃতিককে। অন্ধকার রুমে কাউচারের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে।
ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টো থাপ্পড় মেরে গাল লাল করে দিয়ে এলো। যেচে পরে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে বুকে সমেত ঘরে চলে গেল অরু। বেলা তখন 10টা কি 11টা, বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘ ছেয়ে আছে চারিপাশ। তখনও একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাঁধে সাধে অরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ার ওরও একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কফি কফ হয়েছে আপনার? ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়ট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেইন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ঢেকে ওঠে ওরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড ওরু? কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে, আর কিছু? এমা, আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে, অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খটা দিলি? ওর সচকিত হয়ে এদিক সেদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। ওর মুখ কাচুমুচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছে আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসলো, অতঃপর বলল, সিরিয়াসলি? আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? ওর মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতোই ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। ওর চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তারপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব। উঠবি পকেটে? আই তাহলে। ওরু এদিক ওদিক মাথা নাড়াই। মাথা গরম হয়ে আছে ওরু। রাস্তা ছাড়, নয়তো তোর ওই গরম গালে কষি একটা থাপ্পড় দেব। আমি যেটা আমি দিতে চাচ্ছি না। ওর শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল, কি এটা? ওর ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস, আজ আপনার জন্মদিন তাই। জানেন, আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? ওর বলার শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, তারপর 2-1 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চল শক্ত করে ওর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, শেম অন ইওর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। ওর এখনও একই জায়গায় শটান দাঁড়িয়ে, না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর কাছে তো সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পায় না ওরও। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান্ট কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হলো সায়র। মনে ভাবলো, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালায় গ্লাসে আঙ্গুল দিয়ে 2-3 বার টকা দিল ও। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার গ্লাস নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা, এই বলে গাড়ির ভেতরে এসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্র কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে।
গাড়িতে ঢুকে শাওর দেখতে পায় কৃতিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। শাওর সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনে ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় শাওর চোখ মুখ কুঁচকে ফেললো। অবিশ্বাসের সুরে বলল, কি তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক উপর নিচ মাথা নাড়ালো। ছি কৃতিক, ছি, তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর? আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুক ইয়াম্মি। সরি বড়, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিনও না। পুরোটা আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, ও পুরোটাই আমার, অনলি মাইন। স্বর বোঝার চেষ্টা করে বলল, তুই আমার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? কৃতিক মনে মনে বলে, ঠিকই বলেছিস, শি ইজ মাইন ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চালতে মৃদু হাসে খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জোরে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আলমনে বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে, হার্টবিট। তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান্ট কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি? ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো, আর ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, ওয়ান ডে ইউ উইল মিট সামওয়ান শাওর অ্যান্ড ইট উইল লিটারালি টেক ইউর ব্রেথ অ্যাওয়ে। তখন ভালো মন্দ ঠিক বেঠিক উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই। ইউ নো হট, আমি জায়ান্ট কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। শাওর ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। কার সাথে বলছে ও? কার কথা বলছে ও? কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুনে হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সার, ব্রো ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, ছিল না, আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে ওরু। অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হাসপাতালে আটকা পড়ছে ও চিন্তা না করতে। ওরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে যাও কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো ওরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবার ওকে পিছু হেঁটে পা বাড়ল নিজের ঘরের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাটকাট আওয়াজ ভেসে এলো কৃতিকের, দেখেছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? ওরও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, নিয়ে আসছি। উপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারার একটু রাগী রাগী ভাব করেই এগিয়ে যায় কৃতিকের কাছে। ওরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃতিক খপ করে ওরুর হাত ছোঁয়া টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে, কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকেই বেশিই খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোঁটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? ওর কথার পিঠে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিশা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারো উপস্থিতি টের পেতেই ওরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। ওরু মেঝেতে ছিটকে পড়ে, আর্তনাদ করে বলে ওঠে, আহ আমার কোমর! চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।